থেকে বেরিয়ে আসতেই হবে, তার কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। Definitely, I'm going to be professional. I'm not a professional guy but in terms of social media platform, but definitely I have to do that since I am doing it for a long time, and I have to do that because there is no, backward point for us since we are already there. But here is the stuff. I do apologize. So welcome to this live, ladies and gentlemen. Today, আপনারা জানেন যে প্রথমেই বলি যে বাংলাদেশের বাংলাদেশের আপনার রাজনীতিবিদদের ধিক্কার দিয়ে লাইভটা শুরু করলাম আজকে। কেন? কারণ এই কারণে যে আপনার ধরেন, বাই দ্য ওয়ে বলে রাখি যে আমি এখন থেকে আমার মুখ খোলা শুরু করলাম নতুন করে। কাউকে কে কি বললো, কে কি মনে করলো, উনি ওনাকে কেয়ার বাবা। সবার আগে দেশের মানুষের স্বার্থ কথা যখন শুরু করেছি আমরা, পিছনে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে প্রথমেই বলি যে বিজয় দিবস আজকে আপনারা অবজার্ভ করেছেন, commemorated today. It's great, এটা বাংলাদেশের জন্য, বাট ডেফিনেটলি আমরা টেকনিক্যাল কারণে কিছু জিনিস আমরা বলতে বাধ্য এগুলা লেডিস এন্ড জেন্টলম্যান বিজয় দিবসকে নিয়ে। তবে আজকে বিজয় দিবসে আপনার নরেন্দ্র মোদীর পোস্ট এই প্রথম বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষিত হয়েছে। Drawn their attention and রীতিমতো washed away by comments and reactions by Bangladeshi Gen Z, ladies and gentlemen. অর্থাৎ মোদীর আজকের এই পোস্টে বাংলাদেশিরা মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং যা তুলপাড় সৃষ্টি করেছে ইতিমধ্যেই। এই প্রথম 54 বছর পরে বাংলাদেশের জনগণ, আগে একটা কমেন্ট আমার মনে আছে, সম্ভবত 3 বছর আগে একটা কমেন্ট, একটা প্রশ্ন করেছিলাম। এই কমেন্ট এখন যেহেতু 3 বছর আগে পাচ্ছি না, আমি ওইভাবে না, রাফ ভাবে না, শুধু প্রশ্ন করেছিলাম সেখানে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার সময়, যে ফেসবুক তো নষ্ট করে ফেলতো তারা, এই বই আমরা প্রতিবাদ করতাম না তখন, গিয়ে তাদের এখানে আপনি আসতে পারবেন না আমার অ্যাকাউন্ট নিয়ে অনেক ক্ষেত্রে, কারণ ফেসবুক তখন আওয়ামী লীগের যারা আছে এরা এখান থেকে এরা নির্দেশ দিত, লিঙ্ক দিত বা ধরে নিয়ে আসতো এখান থেকে চেক করে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। বিজয় দিবসের আজকের এই প্রাক্কালে বাংলাদেশের রাজনীতিবিদ নামক বিবৃতিবাজ, দুর্নীতিবাজ, অদক্ষ, অপদার্থ, মূর্খ, চরম দেশপ্রেমহীন রাজনীতিবিদদের ধিক্কার জানিয়ে আজকের এই দিনে আমার লাইভ শুরু করলাম। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়াই আই সে দ্যাট? আপনারা জানেন যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার 16 ডিসেম্বরে যে বিজয় দিবস আমরা পালন করি, সেই বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতীয় গভর্নমেন্ট 54 বছর ধরে এটা নিজেদের দাবি করে তারা প্রতিষ্ঠা করে, তারা এটা আমরা যতটা পালন করি তারা সেটা উচ্ছ্বাসের সহিত পালন করে তারা বিজয় দিবস। সেখানে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ থাকে না। অর্থাৎ বাংলাদেশের সাথে যে যুদ্ধ হয়েছে, মানুষ মরেছে বাংলাদেশের, আপনি 30 লক্ষ বলেন আর আপনি 15,000 বলেন, যাই বলেন না কেন, একটা অ্যামাউন্ট তো মরেছে। সেই জায়গাতে বাংলাদেশের নাম নিশানা নাই, কিন্তু তারা বিজয় দিবস পালন করে, এটা তাদের বলে। ধিক্কার দেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূর্খতাকে এবং বাংলাদেশ বিরোধী এই প্রপাগান্ডাটাকে। সেই সাথে ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের অপদার্থ রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 54 বছর দেশ শাসন করেছেন। একটিবার আপনাদের বাপের ক্ষমতা হয়নি জিজ্ঞেস করার, হোয়াট দ্য হেল ইজ দিস? আমাদের স্বাধীনতা, আপনি বলছেন আপনার স্বাধীনতা, আপনার বিজয় দিবস, এটা স্বাধীনতা দিবস না, বিজয় দিবস, আপনার এই বিজয় দিবস, এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন আপনি সহযোগিতা করেছেন। আমি বলেছি গতকালকেও, উনি বলতে পারে, তো ভারত বলতে পারে আমাদের প্রচেষ্টায়, আমাদের একমাত্র সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাহলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না, তাদের মানুষ আত্মত্যাগ করেছে, আমরা এখানে না। সরাসরি এটা বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ। এই জন্য আমি গতকালকে প্রশ্ন করেছিলাম, আমার এই জিম থেকে যে লাইভটা করেছিলাম রাত্রে, আমি সেখানে বলেছিলাম তাহলে প্রশ্ন উঠে যে এই বিজয় দিবস যদি ভারত পাকিস্তানে হয়ে থাকে, তাহলে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তুলি এখন, তাহলে জামায়াত তো ভারতের বিপক্ষে অবস্থা নিয়েছে, পাকিস্তান তার দেশের পক্ষে অবস্থা নিয়েছে, রংটা কোথায়? There is definitely there is a discrepancy, obviously, but টেকনিক্যাল কারণে এই কথাটা এখন আমাদেরকে বলতে হবে, তাদের অপরাধটা কোন জায়গাতে ছিল। এখন বাংলাদেশি দালাল যেগুলো আছে, দেশের ভিতরে বসা মূর্খ, দুর্নীতিগ্রস্ত, 2 টাকা দিলে এদিক সেদিক যায়, এরা এসে আপনাকে নানান বক্তব্য এবং সবক্তব্য, এরা ছিল 54 বছর ছিল বলেই আজকে 1971 সালের
আপনার এই আপনার 1974 সালে স্বাধীন হওয়া মালয়েশিয়া পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র, আর আমরা এখানে বসে আছি শুধুমাত্র এই স্বাধীনতা নিয়ে ব্যবসা করা এই কুলাঙ্গারের বাচ্চা রাজনীতিবিদদের কারণে আজকে আমাদের দেশ এখনো এই মানে পতিত অবস্থা আছে। এখান থেকে উত্তরণের পথ একটাই, যদি আমরা নির্বাচনের মাধ্যমে কোনো সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আনতে পারি, না হলে আবারও হবে। কেননা পলিসি নয়, পরিবর্তন নয়, জীবন মানের উন্নতি নয়, উন্নয়ন নয়, দেশের সার্বিক পরিস্থিতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নয়। তারা মনে করে 1971-এর গুণগান গেয়েই তারা বাংলাদেশে রাজনীতি করবে আর লুটপাট করবে বিজয় দিবসের আপনার এই কি দিয়ে। বিজয় দিবস আমার বাবা এই করেছিলেন, আমার দাদা এই করেছিলেন, সুতরাং এই দেশটা আমার টাকশাল, আমি এখানে লুটপাট করতেই পারি, কেউ কিছু বলতে পারবেন না। 21 কোটি মানুষকে বর্তমানে যে নেগেটিভ ভারতীয় নেগেটিভ দিয়ে জিম্মি করে রাখা হয়েছে, তার নাম হচ্ছে 1971, স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা পক্ষের শক্তি। পৃথিবীর কোথাও এমন জঘন্যতম মূর্খতা রাজনীতিবিদদের এবং নীতি নির্ধারক, তথাকথিত নীতি নির্ধারক যারা আছেন বাংলাদেশের, আপনি কোথাও পাবেন না। আমি সেদিন ইউনাইটেড নেশনসে গেছিলাম, বিরল একটা রেয়ার এক্সপিরিয়েন্স আমার। আমি দেখলাম সেখানে হিরোশিমা নাগাসাকিতে আমাদের দেশ যুক্তরাষ্ট্র তাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে বম্বিং হয়েছিল, আপনি দেখেন, অথচ এই জাপান, the biggest trading partner of the United States, they have a serious collaborations and among trading transactions taking place between these two countries, ladies and gentlemen. তারা কি ধরনের, আপনি দেখুন, কল্পনা করে এখন পাকিস্তান যদি, যেহেতু তারা পারমাণবিক অস্ত্রধারী দেশ, তারা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটাইতো পরবর্তী সময়ে, তাহলে কি হতো সেখানে। কিন্তু আজকে দেখেন আপনি দেশের সাথে তারা কোথায়, অথচ আপনি 54 বছরে প্রতিটা ইতিহাস শিখিয়েছে বল। আপনি কমন সেন্সের ভিত্তিতে আমি আজকে প্রশ্ন তুলি, মুক্তিযোদ্ধারা বলছেন, আখতারুজ্জামান বলতেছে, মেজর আখতারুজ্জামান, কর্নেল অলি আহমদ, এদের মতো, এদের চেয়ে বড় মুক্তিযোদ্ধার কে হতে পারে? আখতারুজ্জামানের অনেক মানে কথা আছে। আমার সেদিন একটা টক শোতে অনেক মানে একদম উত্তেজনা সৃষ্টি হয়েছিল ওনার সাথে আমার। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বদলুক মানে নানানভাবে আপনার কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গাতে, তারা যদি বলে যে আমাদের বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা হত্যা করে নাই, তাহলে এই প্রশ্নটা মুক্তিযোদ্ধারা যদি এই কথাগুলো বলে, আওয়ামী এবং ভারতীয় দালাল এবং প্রেতাত্মা ছাড়া, এবং যাদের ভিতরে, যাদের শরীরে এবং যাদের প্রতিটা সন্তানে এই দাদাদের জিন আছে, তারা ছাড়া, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন তারা ছাড়া যদি বলে তারা আমাদের এই 14 ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের পাকিস্তান হত্যা করে নাই, ওয়ার্ল্ড ডকুমেন্টেড, আপনাকে বলতে হবে পাকিস্তান হত্যা করেছে। ঠিক আছে, পাকিস্তান হত্যা করতেই পারে, এটা তো অমূলক না, যেহেতু তখন পর্যন্ত তাদের প্রেজেন্সটা ছিল, বাট দে ওয়ার অ্যাবাউট টু গো, they were busy to pack up, because তখন about the government has the country has fallen, তারা অলরেডি শেষ হয়ে গেছে। সেই সময় তারা লিস্ট করে করে ধরে নিয়ে মুক্তিযুদ্ধ, মুনির চৌধুরীর সন্তান কি বলেছেন গিয়ে দেখেন, উনি বলেছেন আমার বাবাকে আপনার এই মানে পাকিস্তানিরা হত্যা করে নাই। এরা খাঁটি আওয়ামী লীগের মানুষ, এরা যদি এই কথা বলে, তাহলে আসুন আমরা এখন জানতে চাই। প্রশ্ন হলো, আমি ভুল হতে পারি, এই কথাটার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট, বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আমার প্রশ্ন হলো এই কথাগুলা, তাহলে মাসুদ কামাল বলছে আপনারা উস্কানি দিচ্ছেন। This son of Peach is a kid. He's an insect for Bangladesh. So don't worry about that. This son of Peach is an insect. What is his contribution to the journalism? What is his contribution to our progress, our democracy? বলেন আপনি আমাদেরকে। এই দালালরা এই দেশটাকে জিম্মি করে রেখেছে, কিন্তু দালালদেরকে ধরা হয়েছে। দে আর এক্সপোজড রাইট নাও, দ্যাট ইজ দ্য মানে গুড থিং। আচ্ছা আমি বলি, আপনি আমাকে বলেন, তো আমি ধরলাম মানে বুদ্ধিজীবীদের ভারতে মানে কি করেছে, মানে পাকিস্তানিরা মানে হত্যা করেছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, করতেও পারে, এটা যে একদম করতে পারে না তার তো নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আপনারা ওয়েল ডকুমেন্টেড এটাকে সেটেল করলেন না কেন 54 বছরে? এটা তো আমি জানতে চাই, কেন করলেন না, কেন করতে পারলেন না? আপনারা ইচ্ছা নাই, কারণ ওই যে ভারতীয় নেগেটিভ বিক্রি করে খাইতে হবে, যেভাবে জঙ্গিবাদ, মৌলবাদ, টেরোরিজম বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়। বাই দ্য ওয়ে বলে রাখি যে আই কন্ডেম the terrorist attack, I mean, in Australia on the occasion of Hanaka in Bondi Beach. Ladies and gentlemen, the terrorists, they were come from India, they're not from any other countries, and their identity is still in a limbo, because they haven't been identified clearly or adequately. যে এরা কারা আসলে, there is a mixed reactions about their identity, ladies and gentlemen, but clearly they are coming from, they are coming from India. They're Indian origin immigrants living in Australia, and they
committed these atrocities, the terrorist act of terrors or terrorist activities in Australia, ladies and gentlemen. We condemn. I mean, whoever did it in the name of anything, they are the real terrorists. They should be punished and brought to justice and should face the full course and the real course of justice. They're trying to defame, I mean, a really particular religion in the name of this kind of activities. Ladies and gentlemen, please reject this kind of violence, terrorist. I mean, in the sake of, or I mean, honestly speaking, for the greater interest of our the peace and prosperity of this world, ladies and gentlemen. So, বন্ডাই বিচের টেরোরিস্ট যারা ছিল, সেই টেরোরিস্টদের পরিচয় দে আর ভারতীয়, ইন্ডিয়ান। তারা ভারত থেকে এসেছে, আমরা জানি না কিভাবে কোন জায়গা থেকে এসেছে, কি করেছে তারা, কার সাথে তাদের সম্পর্ক ছিল, বা দে আর দ্য টেরোরিস্ট, রিয়েল টেরোরিস্ট ফ্রম ইন্ডিয়া, এনি ইন দ্য নেম অফ এনি রিলিজিয়ন, দে আর দ্য রিয়েল টেরোরিস্ট। দে শুড be punished. I mean, honestly speaking, I urge government, but Australia probably they don't have death penalty. If so, I would urge the Australian government punished anywhere relating to that, ladies and gentlemen. So here's the stuff. এখন প্রশ্ন হলো এই জায়গাতে আমরা এখন আসি মূল বক্তব্যে। সো আজকে আপনি দেখেন এই নাম দিয়ে বিজয় দিবস, এবং আজকে দেখেন দেশের স্বাধীনতার 54 বছর পরেও এগুলা বিক্রি করে খাচ্ছে এক ধরনের, না আছে পলিসি। এরা কথা বলে কাদের বিজয় দিবস নিয়ে তাদের মাতামাতি, কারণ এই বিজয় দিবসের দোহাই দিয়েই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে লুটপাট করা যায়। আর প্রবাসী যারা আছেন এই মুহূর্তে আমার লাইভে আপনাদের উদ্দেশ্যে বলি, এই চোর রাজনীতিবিদরা, এই চোরের বাচ্চারা আপনার টাকা পয়সা লুটপাট করে আপনাদের প্রবাসীদের, এদের বাপের ক্ষমতা নাই বাংলাদেশ $1 নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে যোগান দেওয়া, সহায়তা করা, বরং আপনাদের পাঠানো রেমিটেন্স এবং এই বিলিয়ন্স অফ ডলার্স এরা চুরি করে, এবং চুরি করার প্রক্রিয়ায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা জড়িত বর্তমানে, এবং তাদের আকাঙ্ক্ষা, দ্য ডেসপারেট টু গো ইনটু দ্য পাওয়ার and so that they can steal your money. Be careful about that. Be aware of these culprits and criminals and corrupted politicians and political environment and establishment, ladies and gentlemen. That's what exactly happening in Bangladesh. Okay, make sure you're aware of this, and the vote is coming, and you vote for the right person, educated and right person and honest person. Do not vote for any corrupted individuals, ladies and gentlemen. আচ্ছা, প্রশ্নগুলো এড়িয়ে গেছে, শুধু ইংরেজি বলে আচ্ছা। আচ্ছা, সো এই মেইন জায়গাতে হলো এখন আমার প্রশ্ন হলো যে আপনার এই যে 71 নিয়ে বিজনেস চলছে বর্তমানে, আজকে দেখেন কি ধরনের অবস্থা। আরে বাপরে 54 বছর দেশের একটা প্রতিষ্ঠান স্বাধীন করতে পারে নাই। এরা একটা লেকচার দেয় আমাদেরকে, আমাদের বিজয় দিবস। আই আন্ডারস্ট্যান্ড, motherfucker, this is not your বিজয় দিবস, it is our বিজয় দিবস too, রাইট? সবার বিজয় দিবস এটা। প্রশ্ন হলো 51 বছর 54 বছর এই বিজয় দিবস, এই তোমরা কি করেছো? তোমরা তো সবাই ক্ষমতার স্বাদ নিয়েছো, কি করেছো তোমরা এই দেশের জন্য বলো? তোমাদের 14 বংশের লুটপাট ছাড়া, 14 বংশের উন্নতি ছাড়া দেশের মানুষের কি পরিমাণ উন্নতি করেছো তোমরা আমাদেরকে বলো। আমরা জানতে চাই। তোমরা তো সবাই মানে এদেশের মালিকানা দাবি করো, এদেশ পরিচালনা করে প্রবাসীরা। এদেশের যদি কোনো সত্যিকার অর্থে কোনো রাজনীতিবিদ থাকে, দেশের স্টেক হোল্ডার থাকে, আমাদের প্রবাসীরা। সেকেন্ড থিং, আসি মূল পয়েন্টে। আজকে ভারত থেকে রীতিমতো মানে থ্রেট বা মানে হুমকির বন্যা বয়ে যাচ্ছে সবাইকে। আমি আজকে আমার এই লাইভে আমি দেবতৈন ভাষায় হুঁশিয়ার করে দিচ্ছি, আসনাত আব্দুল্লাহ তারা যে বলছে যে ইউ আর দ্য নেক্সট টার্গেট আফটার হাদি, টেক ইট সিরিয়াসলি, বিকজ এটা কাজ তারা করবে। অর্থাৎ তারা বুঝাতে চায় ভারত নিয়ে কথা বললে কারো রক্ষা নেই, এটা তারা করতে চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ভারতের মতো সকল্ড ভারতের মতো ফেক সুপার পাওয়ারকে পরাজিত করা সম্ভব। আমি আবার বলি, আই বিলিভ ইন ইন্ডিয়ান আপনার এই যে তাদের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ডেফিনেটলি তারা তাদের দেশকে নিয়ে শান্তিতে থাকুক, সমৃদ্ধি অর্জন করুক, কিন্তু ডু নট লিভ আস অ্যালোন। Do not interfere, do not do any business with our political system and politics. Okay, stay away from our politics. ভারতকে বলছি, ভারতীয় গভর্নমেন্টকে বলছি, stay away from Bangladeshi politics. That's the bottom line. You can do whatever you want to do in your country. I wish you progress. I want India and Indian people who live in a harmony, prosperous situation, and honestly speaking, and peace and prosperity. But do not interfere in Bangladesh. Please stay away from Bangladeshi. Any kind of interference in Bangladeshi politics, ladies and gentlemen. That is the bottom line. Second thing হলো, গুরুত্ব সহকারে নিবেন, কারণ মনে রাখবেন এটা তারা করবেই। কারণ হাদি কি করেছিল, হাদি 7 সিস্টার্স নিয়ে ম্যাপ দিছিল, ম্যাপ মনে আছে? এই ম্যাপটা এটা তো সরাসরি তারা জড়িত।
আওয়ামী লীগ দিয়ে করিয়েছে, বা সরাসরি তারা জড়িত এবং তারাই এটা এক্সিকিউট করেছে, তারাই সম্পূর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, আমি বাংলাদেশের সরকারকে বলবো এই মুহূর্তে, এই সরকার যাওয়ার আগে বাংলাদেশে কোনো মৌলবাদ নেই, বাংলাদেশে আছে ভারতীয় মৌলবাদ। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় মৌলবাদে সয়লাভ। এই ভারতীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদেরকে, এবং উগ্র হিন্দুত্ববাদ বা জঙ্গিবাদ যেটা হিন্দু মানে এটার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং ভারতীয় আগ্রাসন নিয়ে। বাংলাদেশের মানুষ মৌলবাদী হতেই পারে না। আর আমরা মৌলবাদ যদি কেউ থেকে থাকে, তাকে সর্বোচ্চ আইনের আওতায় আনা দরকার। এবং মৌলবাদ বলতে ইয়াস, যারা মৌলবাদ আছে এরাও দেখবেন কোনো না কোনোভাবে ভারতের সৃষ্টি বাংলাদেশে। আর বাংলাদেশের কোন প্রকৃত মুসলমান কখনোই সন্ত্রাসী হতে পারে না, কারণ ধর্ম বা মানে ইসলাম কখনোই সন্ত্রাস হতে শেখায় না। যেটা শেখায় না আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি, জীবন বিপন্ন করে মানুষকে বাঁচাতে গেছে। এটাই প্রকৃত অর্থে মানে ধর্ম, এটাই প্রকৃত অর্থে মানে মুসলমানদের রীতি হওয়া দরকার। যদিও মুসলমান নামদারি টেরোরিজমের সংখ্যা আছে, এটা বিভিন্ন দেশ বিভিন্ন স্বার্থে তারা তৈরি করে ব্যবহার করতেছে বর্তমানে। কিন্তু কালপ্রিট মুসলমান নামদারি শয়তান যেগুলা, এরা নামে মুসলিম, সত্যিকার অর্থেই এরা কাজে কোনো মুসলমান না, এরা এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকতে পারে এবং অনেক সময় তাদের নাম আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনি দেখেন সব ধরনের সন্ত্রাসীকে আমাদেরকে ডিনাউন্স করতে হবে। গতকালকে যে এখানে একটা হামলা মানে বন্দুকধারীদের 2 জন মারা গেছে, একজন মুসলিম আজারবাইজানের। সুতরাং আমরা আবার বলি যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী বা মানে মানে সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। সবাই সব ধর্ম বর্ণের মানুষ মিলে, সাদা কালো আপনার শর্ট টল সবাইকে মিলিয়ে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আসি আমার মূল পয়েন্টে। হাসনাতের উপরে যে থ্রেটটা এসেছে, প্লিজ এটাকে ডোন্ট টেক ইট লাইটলি, ইটস আ ভেরি সিরিয়াস ম্যাটার। মনে রাখবেন, হাদি যে কাজটা করেছিল, সে একটা ম্যাপ দিয়েছিল, ভারতের ম্যাপ। সেই ম্যাপটা ভারতীয়রা খুব গুরুত্ব সহকারে নিয়েই দেখেন তারা বলেছে তারা করবে এবং তারা করেছে। হাসনাত আব্দুল্লাহ আছে, বেশটা ফুয়াদ আছে, আমি যদি বলি, তারপরে আপনার আরো কয়েকজন আছেন, তারা তাদের এই মানে আওতায় আছেন, লিস্টে ডেফিনেটলি আছেন। তবে যদি ঐক্যবদ্ধ আমরা থাকি, মনে রাখবেন এরা যতই নিজেকে শক্তিশালী মনে করুক না কেন, এদেরকে মোকাবেলা করা ইস এ ম্যাটার অফ টাইম। আমি জানি না ভবিষ্যতে কোন গভর্নমেন্ট আসবে, তবে সেই গভর্নমেন্টের চিন্তা চেতনার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কিভাবে হবে। আমি যা দেখতে পাচ্ছি এখন ভেরি ব্যাড। এখন আমি আরো একটা পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো জুলাই জুকার দেশদ্রোহীগুলো পাগল হয়ে গেছে। আচ্ছা, জুলাই এরা জুকার নয়, এরাই বাংলাদেশকে রক্ষা করেছে। এদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমরা ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এরা। আজকে যে জুলাই যোদ্ধারা, আমাদের দেশটা অলরেডি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল তাদের এজেন্টদের দ্বারা। আমরা মোটামুটি স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, যেকুন ভাবেই হোক, যেকুন কিছুর বিনিময়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করতে হবে। এবং পাগল হয়ে গেছে কারা? পাগল হয়ে গেছে পতিত স্বৈরশাসক এবং তাদের প্রেতাত্মারা। তাদের বক্তব্য হুমকি, স্বৈরশাসকের মূল বক্তব্য যদি দেখেন, সরাসরি নির্দেশ দিচ্ছে মেরে ফেলো, কেটে ফেলো, এই করো সেই করো। এটা হচ্ছে পাগল হওয়ার চূড়ান্ত মাত্রা। সুতরাং স্বৈরশাসকরা এবং এই ভারতীয় প্রেতাত্মারাই বর্তমানে পাগল অবস্থায় আছে, এবং এদের না আছে গুম, না আছে খানি। আসলে এরা তো অস্তিত্বহীন যাযাবরের মতো সারা পৃথিবীতে এখন মানে আছে লুকিয়ে গোপনে। এখান থেকেই 2-1টা ভিডিও কল আর হুমকি, এটাই রাজনীতি। এই রাজনীতি মেরে দিয়েছে 36 জুলাই, এটা ফিরবে না কখনো, এটা নিশ্চিত থাকতে পারেন আপনি। এই যে আরো একটা মানে আপডেট, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী আপনার হাদির উপর হত্যাকারী, হাদির মানে হত্যা চেষ্টাকারী, যিনি ফয়সলের বাবাকে 3টি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। আমি এতটুকু বলবো, এদের বাবা মা সবাইকে, এরা সবাই অপরাধী, এই দুটো ঘটনার সবাই অপরাধী, সবাইকে আইনের আওতায় আনা হোক। এবং তার বাবা তো অফকোর্স, তার কাছে অস্ত্র কিভাবে থাকলো? সুতরাং আমি মনে করি এটা সঠিক কাজ করেছে এবং এটা হওয়া উচিত। এবং এই ফয়সলদের যারা মানে হাদিদেরকে মানে হত্যার পাত্র বানিয়ে দিচ্ছে, মানে যখন ভাবে উৎসাহ দিয়ে, উস্কানি দিয়ে, এই যত কুলাঙ্গার এবং লেসপেন্সার আছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নামদারি, রাজনীতিবিদ নামদারি ঠুকাই কয়েকটা আছে, এখন নিজেকে অনেক বড় বড় রাজনৈতিক নেতা মনে করে, অথচ 2 টাকা দিয়ে এদেরকে কেনা যেত, রাইট? সেকেন্ড থিং হলো আপনার এই যে মানে সাংবাদিক নামদারি যতটা আছে, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। কেননা বাংলাদেশের অস্তিত্বের জন্য এদেরকে মোকাবেলা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, 2-1টা রাজনৈতিক দল ঐক্য বিনষ্ট করার চেষ্টা করে যাচ্ছে, কেননা তাদের রাজনৈতিক অর্ধেকই কোনো না কোনো ভাবে অকুপাইড বাই দ্যাট লেসপেন্সার এবং ভারতীয় এজেন্ট দ্বারা। আমরা শঙ্কিত, আতঙ্কিত, এরা যদি কখনো সুযোগ পায় কেমন বাংলাদেশ উপহার দিবে, আমি সত্যিকার অর্থেই আতঙ্কিত। কেননা তাদের মূল এজেন্ডা এবং আইডিওলজি থেকে তারা বিচ্যুত বলে মনে করি আমরা, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং হলো আরো একটা গুড নিউজ আপনার, সেটা আপনার দিতে চাই, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি মানে ইতিহাস
মানে ব্যঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের অধীনে ইতিহাস ব্যঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের বাজারের প্রেডিকশন হলো যে দেশ থেকে বর্তমানে বাংলাদেশ বিরোধী সবচেয়ে বড় প্রচারণা প্রপাগান্ডা চালানো হয় সেই যুক্তরাজ্য। আমি যারা ইংল্যান্ডে গিয়ে অবস্থান করেছে আওয়ামী লীগের স্পেন্সাররা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ, shame on you that যে দেশে সারাদিন বসবাস করে কুত্তার মতো বার্কিং এট পিপল, রাইট, নিয়ন্ত্রণহীন ভাবে, সেই দেশ বাংলাদেশের এই সরকারের প্রতিটা কাজকে কতটা রেকগনাইজ করেছে সীমাহীন ভাবে। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশকে শুল্ক মুক্ত পণ্য, মূত্র না মূত্র, এটা ভারত থেকে আসছে শব্দটা, আদিনিবাস সংস্কৃতি শব্দ থেকে আসছে মূত্র খাওয়া। পৃথিবীতে একটি মাত্র জাতি যারা যে কোনোভাবে হোক না কোনো কিছুর মূত্র খায়, পৃথিবীতে কোনো সায়েন্স বলে না আপনি প্রাণী হোক মানুষ হোক যেই হোক না কেন কারো মূত্র আপনি খেতে পারেন, কিন্তু ওনারা খাচ্ছেন। তারা মনে করেন এটা পৃথিবীর কোনো ধরনের আপনার মানে রিসার্চ প্রমাণ করে নাই মূত্র কারণ কোন মানুষের শরীরের জন্য ভালো হতে পারে। মূত্র একটা দূষিত প্রাণী, পানীয়, কেননা সারা শরীরের সাক করে সব দোষ যা আছে, একদম যা আছে ভিতরের সমস্যা সবকিছু মূত্র এবং টয়লেটের সাথে বের হয়ে যায়, বিশেষ করে মূত্রের সাথে। সেই মূত্র আপনি খাওয়ার পরে আপনি বলবেন এটা এটা শরীরের জন্য ভালো। এর চেয়ে বড় বিপদগ্রস্ত মানুষ এবং ফ্যানাটিজম আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা আমার পয়েন্ট না, মেইন পয়েন্ট হলো হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হতে পারে, কেননা ভারত এটা বুঝিয়ে দিতে পারে যে আমাদের বিরুদ্ধে কথা বলবেন আপনাদের অস্তিত্ব হবে না, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে, এবং তারা যদি এগুলা করে তাদের লেসপেন্সার যারা আছে এদেরকে বাংলাদেশে সর্বোচ্চ আইনের আওতায় যেন আনা হয় এবং যেন গুণা করে কোনোদিন কোনো বাংলাদেশের উপরে আক্রমণের চেষ্টা তারা না করে, এটা হচ্ছে বক্তব্য। যদি আমেরিকান ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাজকেট বলেছেন যে কোনো আমেরিকানদেরকে যদি কোনোভাবে পৃথিবীতে হেনস্থা করা হয়, তাকে হয়রানি করা হয়, তার 14 বংশের গুম হারাম করে দিবেন উনি, গতকালকে উনি বলেছেন 2 দিন আগে। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ। সেকেন্ড থিং হলো মোদির যে পোস্টটা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজকের পোস্টটা, আমি ধিক্কার জানাই নরেন্দ্র মোদীকে, ধিক্কার জানাই ভারতীয় গভর্নমেন্টকে, সেই সাথে ধিক্কার জানাই আমি আমাদের রাজনীতিবিদদের। তা এখন আগামী ইলেকশনে ম্যানিফেস্টোতে থাকতে হবে যে আমি এটা চাই রাজনৈতিক দলগুলো বলুক, যদি কোনো দল বলে না যে যদি নরেন্দ্র মোদী সমান লেভেলের পোস্ট দেয় বা ভারতকে ক্ষমতায় গেলে বিএনপি বা জামাত তার প্রতিবাদ করবেন কিনা, এটা ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে বলতে হবে। যদি না বলতে পারেন কেউ, আমি তাকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত আপনাদেরকে করবই না, বরং আমি বলবো উনাদের কাছ থেকে, এই যে 2টা দল বললাম যারাই এটা করবেন তাদের কাছ থেকে দূরে থাকার জন্য। কেননা বলতে হবে ক্ষমতায় গেলে আপনি ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকেন তীব্র প্রতিবাদ আপনি জানাবেন। কেননা আমাদের স্বাধীনতাকে তাদের নিজেদের স্বাধীনতা বলে, স্বাধীনতা চোর। আপনি দেখেছেন বিজয় দিবস চোর হচ্ছে বর্তমান ভারতীয় গভর্নমেন্ট, আমাদের বিজয় দিবস চোর, বিজয় দিবস চোর, চোর, বিজয় দিবস চোর। এরা ছাগল চুরি করে বর্ডারে, কল্পনা করতে পারেন কতটা নিকৃষ্ট নিম্নমানে। এবং এই পৃথিবীতে বর্তমানে যত ধরনের ক্রাইম হচ্ছে, ডিজিটাল ক্রাইম, সব ভারতীয়রা জড়িত বর্তমানে। আপনি আমেরিকাতে দেখেন কি ধরনের অবস্থা, ফ্রড কাকে বলে, ইউনিভার্সিটি H1B ভিসা থেকে আপনি দেখেন সবাই এখানে তারা জড়িত। আপনি ভারতে দেখেন একই অবস্থা জড়িত, কিন্তু ইংল্যান্ডে। কিন্তু সমস্যা কি জানেন, সমস্যা হলো এগুলার বেনিফিশিয়ারি বা প্রোডাক্ট, এই ফ্রডের প্রোডাক্টটা কারা কিনে, প্রোডাক্টটা কিনে হচ্ছে পাকিস্তানি বাংলাদেশিরা। দ্যাটস ওয়াই তারা সো এই জায়গাতে আমি বলতে চাই, সো মূল বক্তব্য হলো আমি সাজেশন করেছিলাম সেদিন আমার পোস্টে যে উপদেষ্টা পরিষদে মাহমুদুর রহমান, অধ্যাপক শহীদুজ্জামান, কর্নেল অলি আহমদের মতো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হোক। কেন বলছিলাম জানেন? এই কারণে আমি বলছিলাম যে এদের অন্তর্ভুক্তি এবং প্রেজেন্স ইন দ্য গভর্নমেন্ট, এরা পলিসি নির্ধারণ করে দিতে পারবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমরা বারবার বলছি, আপনি যদি ভারতীয় সন্ত্রাস, ভারতীয় আগ্রাসন, ভারতীয় প্রপাগান্ডা, আপনি যদি তাদের যে এই যে বিবেক বর্জিত কাজ টুয়ার্ডস বাংলাদেশ, চুরি, এগুলো যদি বন্ধ না করতে পারেন বাংলাদেশ কোনোদিন শান্তি থাকতে পারবে না। এবং একটা জিনিস কি, আমরা বাংলাদেশিরা, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পরেও বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারে নাই। প্রমাণ হয়েছে
আপনি যতই আপনি মনে রাখবেন, এরা কিন্তু শক্তের ভক্ত নরমের জম। এরা পাকিস্তানি বর্ডারে একজন মানুষকে খুন করার সাহস পায় না, কিন্তু খুন করে কোথায়? যদি পাকিস্তানিরা কোনো ভারতীয় সৈন্যকে আঘাত করে, এরা বাংলাদেশের মানে বর্ডারে এসে আমাদের মানুষকে তারা হত্যা করে, ওরা প্রতিশোধ নেয়, মানে এস দো তুমি মুসলমান আমি মুসলমান, তোমাকে আমি মারবই। এটা হচ্ছে ভারতের নীতি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে হলো যে আপনার হাসনাত আবদুল্লাহকে সতর্ক, এবং যারা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের রাজনীতি যদি দালাল মুক্ত করতে পারি, প্রেতাত্মা যারা আছেন বর্তমানে নতুন নব্য দালাল, নব্য ভারতীয় প্রেতাত্মা, মনে রাখবেন এরা 10 বছর ঈদের নামাজ পড়ে নাই, এরা বাংলাদেশের সম্পদ নয়। 10 বছর কোনোদিন ঈদের নামাজে যায় নাই, একটা ফকিরকে জীবনে $1 ভিক্ষা দেয় নাই। এরা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, দেখবেন কি বড় বড় বক্তব্য। তারপরে আমাদের সাংবাদিক, আমাদের রাজনীতিবিদ, এই চুর দুর্বৃত্ত বুর্বক লেখাপড়াহীন নামদারি সাংবাদিক, এই সেই এদেরকে আমরা আইনের হাতে আনতে হবে। এই যে আপনার আনিস আলমগীর, সে দেখেন সে ইনডাইরেক্টলি, মনে রাখবেন আনিস আলমগীর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের দুশ্মন। বিএনপি এই জিনিসটা বুঝতে ব্যর্থ বলেই বিএনপির আজকের বর্তমানে এই কনফিউশন তৈরি হয়েছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে। বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটা ঠিক মতো ধরে রাখতে পারতো, যেভাবে ডক্টর মঈন খানরা এখনো ধরে রাখতেছেন, বেগম খালেদা জিয়ারা, তাহলে বিএনপির নিয়ে কথা বলার সাহস বা মানে দুঃসাহস কেউ দেখাতো না। কিন্তু আনফর্চুনেটলি বর্তমানে যা হচ্ছে অনেক ক্ষেত্রেই, ওই ধরেন এখন আমি দেখলাম আমাদের ছাত্রদলের একজন ভাই, উনি বলছেন যে আপনার হাদির বউ কোথায়? ভাই, আপনি হাদির বউ দিয়ে কি করবেন? আপনি আপনার বউ দেখান, যদি দেখাইতে হয়, তার বসে দেখাবে না। আপনি আমাকে বলেন, আপনি কি আমার বউ কখনো দেখেছেন? তা হাদির বউ সেটা একজন অন্য লেভেলের মানুষ, তার বউ আপনি দেখলেন না, তার বউ নিয়ে আপনাকে কেন প্রস্তুত হবে? এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই আপনারা এডুকেটেড হন, আপনারা বিবেকবান রাজনীতিবিদ হন। যদিও আমাদের ছাত্র রাজনীতি মোটামুটি 95% ছাত্রদেরকে আগেই দূষিত এবং দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ বানিয়ে রেখে দেয়। সুতরাং এদের প্রোডাকশন যখন রাষ্ট্র লেভেলে যাবে, সেখানে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না। কেননা ছাত্র রাজনীতি মানেই হচ্ছে মানে দুর্নীতি, মানেই হচ্ছে চাঁদাবাজি, মানেই হচ্ছে আপনার মানে মানে টেন্ডারবাজি, মানেই হচ্ছে গিয়ে আপনার দখলদারিত্ব। এর বাইরে সব ছাত্রদের কথা বলছি আমি। বর্তমানে ছাত্র রাজনীতি মানেই হলো এই দূষিত মানে অবস্থা। সুতরাং এর চেয়ে বেশি আপনি দূরে যেতে পারবেন না। তো আচ্ছা, সুন্দর কথা বলছেন, ছাগল চুরি করে বিজয় দিবস চুরি করে। আমি এতটুকু বলছি যে বিজয় দিবস নিয়ে যারা বেশি দেখবেন অতিরিক্ত আবেগ, সবার পৃথিবীতে কোথাও আপনি এত আবেগ পাবেন না, কিন্তু এই আবেগবান রাজনীতিবিদরাই সবচেয়ে সবার আগে আপনার সম্পদ চুরি করে বিদেশে পাচার করে, এবং এই টাকা দিয়ে তার সন্তানদেরকে বিদেশে রাখে, আর আপনার সন্তানরা আপনার লেখাপড়া করার পরে একটা চাকরির জন্য হন্য হয়ে খুঁজে। এবং একজন কে বলেছিল সেদিন এই বক্তব্যটা, আমি সম্ভবত ভুলে গেলাম বদলুকের নামটা, সম্ভবত জামায়াত ইসলামী, উনি বলেছিলেন যে বাংলাদেশ কি গরিব? গরিব হলে $235 বিলিয়ন পাচার হয় কিভাবে? আজকে একটা তথ্য দিই আপনাদেরকে। আজকে যে পৃথিবীতে সবচেয়ে বড় রিজার্ভের যে একটা তালিকা তৈরি মানে প্রকাশ করেছে, সেই তালিকাতে মানে $174 বিলিয়ন হচ্ছে ইউনাইটেড কিংডমের। অথচ বাংলাদেশ থেকে 10 বছরে 12 বছরে $235 বিলিয়ন পাচার হয়েছে। অর্থাৎ ব্রিটেনের রিজার্ভের চেয়েও $50 বিলিয়ন, $70 বিলিয়ন বেশি মানে টাকা বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পাচার করেছে। তাহলে আমরা কি গরিব দেশ? কিন্তু এই টাকা যদি আমাদের থাকতো, তাহলে আপনি রিজার্ভের তুলনায় গেলে আমরা এখন 3 নম্বরে থাকতাম, 5 নম্বরে থাকতাম, ওই তালিকায় কেনাডার উপরে থাকতাম আমরা। আপনি কল্পনা করেন, এরা হচ্ছে বিজয় দিবস আর স্বাধীনতা কেন জানেন? এই স্বাধীনতার দোহাই দিয়েই এই সান অফ বিচ করাপ্টেড পলিটিশিয়ানরাই এই দেশটাকে লুটপাট করেছে, এই দেশের মানুষকে তারা মানুষের সর্বশান্ত করেছে, সম্পদ লুটপাট করেছে। কেননা তাদের তো আর কোনো কিছু অফার দেওয়ার নাই, একটাই অফার, আপনি 71-এর পক্ষে, আমি 71-এর বিপক্ষে। আসুন, আগামী ইলেকশন যেন হয় পলিসি নির্ভর, প্রগ্রেসিভ এজেন্ডা নির্ভর। আপনি 71 নিয়ে পৃথিবীতে এর চেয়ে বড় বৈরিতা হয়েছে রাষ্ট্র টু রাষ্ট্র, কান্ট্রি টু কান্ট্রি, কিন্তু এতটা এ ধরনের প্রচার রাজনীতি আপনি পৃথিবী কোথাও পাবেন না। আপনি যখন 54 বছর আপনি ক্ষমতায় ছিলেন, সবাই আছিলেন, আপনারা শহীদ বুদ্ধিজীবী দিবসের যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, আপনি বের করতে পারলেন না। ভারতের লেখা ইতিহাস আমাকে পড়াচ্ছেন, আমার সন্তানকে পড়াতে চান, তারাও যেন বুলের ভিতরে থাকে। আমি মনে করি এটা আমাদের গ্রহণ করা উচিত নয়। সত্যিকারের ইতিহাস যেটা আপনারা করতেই পারলেন না, স্বাভাবিকভাবে আসবে। প্রতিটা ক্ষেত্রে আপনারা দুর্নীতি করেছেন। বাংলাদেশের ইতিহাস নিয়ে এমন বিকৃতি প্রকৃত তথ্য উপস্থাপন না করে 54 বছর এই পচা দুর্গন্ধযুক্ত অপদার্থ বিবেকহীন করাপ্টেড দূষিত চুরের বাচ্চা রাজনীতিবিদরা আমাদেরকে শিখিয়েছে ভারতের লেখা ইতিহাস এটাই পড়তে হবে, এটাই জানতে হবে। না, আমরা এখন এডুকেটেড, নতুন জেনজি, আপনার এডুকেটেড, আপনাদের মানে দেওয়া ভারতীয় ইতিহাস
আমার সন্তান আর পড়বে না বাংলাদেশের। আমার সন্তান তো নাই, মানে বাংলাদেশে নাই, কিন্তু আমার যে আরো যে যারা আছে বাতিজা বা আমার যে আত্মীয় স্বজনের সন্তান আছে, আমি বলবো এই ইতিহাসগুলো আর পড়বে না, এবং এই ইতিহাসগুলো যেন প্রশ্ন না করা হয় আগামীতে। এটা আমি, কেননা কি বলবে তারা, সারা জীবন পরে আসছে তারা একটা, এখন শুনে আরেকটা, সারা জীবন পরে আসছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন বীরুত্তম সেক্টর কমান্ডার। এখন শুনি আমরা আওয়ামী লীগ বললো উনি নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্ট, উনি মুক্তিযুদ্ধ করেন নাই, উনি এই করেন না সেই করেন নাই। এটার প্রতিবাদ এই সুশীল সমাজ যা করবে কিনা, একজন মুক্তিযোদ্ধাকে বলছে সে মুক্তিযুদ্ধ করেনি, তাহলে জিয়াউর রহমানকে নিয়ে যে ইতিহাস সারা জীবন পড়ে আসলাম, তাহলে যে মানে যে সেক্টর কমান্ডার 11টা সেক্টরের মধ্যে উনি একটা সেক্টর কমান্ডার ছিল, তাহলে আমাকে আপনি বলেন এটা তো আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, এর প্রতিবাদ কে করবে? তাহলে আমরা জানবো না, রাইট? যেখানে শেখ মুজিবুর সাহেব উনি জানতেন না যে স্বাধীন হয়েছে, উনাকে আপনারা বলে দিলেন সবকিছু। যেখানে বলছে উনি 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, উনি বলে দিলেন এটা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা কোন কথা? পৃথিবীর কোন দেশের ইতিহাস এমন জঘন্যতম মিথ্যাচার এবং ভুল তথ্যে মানে মানে ভর্তি এবং মানে ভরপুর? আপনি আমাকে বলেন। এখন আপনি বলবে যেটা মানে পাকিস্তানের দালাল। আমি ভারতীয় দালালের বাচ্চা আপনাদেরকে বলছি, 54 বছরে এই এই যে ডিসপিউটেড ইস্যুগুলো কেন সেটল করা হলো না জানতে চাই আমি, এটা আমার জানার ইচ্ছা। আমি তো ক্ষমতায় ছিলাম না, কেন আমরা পারলাম না গড়ে গড়ে গিয়ে শহীদের সংখ্যা বের করা? কেন পারলাম না শহীদ বুদ্ধি দিবস 14 ডিসেম্বর মানে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, কেন মুনির চৌধুরী সন্তান বলেন তার বাবাকে পাকিস্তানের হত্যা করে নাই? তাহলে কে করেছে? কে করেছে আমরা জানতে, কর্নেল অলি আহমদ যখন বলেন বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানের হত্যা করে নাই, কে করেছে? কেন আমরা জানতে পারলাম না? আমি তো বলছি না পাকিস্তানিরা করে নাই, তাহলে এই কথা, এই লোকগুলো এই কথাগুলো বলে এদের বিরুদ্ধে মামলা করুন, মামলা হোক, আমরা জানতে চাই সঠিক একটা ইতিহাস একটা দেশের। পৃথিবীতে এই রাজনীতিবিদরা বিশ্বাস করেন, যখন লেকচার দেয় প্রতিদিন আর আপনারা এই লেকচার শুনেন, এর চেয়ে বড় আপনাদের ওয়েস্ট অফ টাইম আর হতেই পারে না। কি শুনেন এদের কাছ থেকে? কি বলার আছে এরা? আপনি আমাকে বলেন। 54 বছর একই লেকচার দেয় এরা, জানে না কোনো কিছু, পড়তেও পারে না ঠিক মতো, লেখাপড়া তো সীমাবদ্ধ এদের অনেকেরই। একই লেকচার, এই করেছি সেই করেছি, সে গিয়ে বলে আমি মুক্তিযোদ্ধা, সে ক্ষমতা থেকে আসলে বলে সে বলে না এ মুক্তিযোদ্ধা না। তো তোরা যে একে অপরকে মুক্তিযোদ্ধা একে অপরকে রাজাকার বলছস, আমরা আসলে কি করবো মাঝখানে বসে? আমার সন্তানরা কি একবার মানে 5 বছর তোর বক্তব্য আর এর পরের বছর তোর বক্তব্য শুনবো? এগুলো আর কত? এগুলো বন্ধ হওয়া দরকার। মুক্তিযুদ্ধ 1971 নিয়ে ভরসা করে বুট চাইতে গেলেই বুট প্রত্যাখ্যান করে দিবেন, আপনার জন্য না, আপনার সন্তানের জন্য। আমি বলে যাচ্ছি আজকে, কেননা যখনই দেখবেন বলে না আমি বিচার বিভাগকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মতো স্বাধীন করে দিব, মাই জুডিশিয়ারি উইল বি সেম এজ কোয়ালিটিফুল এজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাকে মানে বিচার বিভাগের ওই গুণগত পরিবর্তন। আমি দুর্নীতি দমন কমিশনকে পৃথিবী বিখ্যাত দুর্নীতি দমন কমিশন বানাবো, আমি ইলেকশন কমিশনকে এমন ভাবে বানাবো যখন আপনার ভোট কেউ চুরি করতে পারে না। আমি পুলিশ কেমন ভাবে দিব যে পুলিশ যেন টাকা ঘুষ খেয়ে মানে আপনার মানে এই অপরাধীর মানে যে অপরাধ করেছে তাকে অপরাধী, যে করে নাই তাকে আপনার এই যে আপনার অপরাধী মানে এই প্রচেষ্টা যে জীবনে না করতে। এই ধরনের প্রচেষ্টা ছাড়া আমি আন্তর্জাতিক মানের এডুকেশন দিব, আন্তর্জাতিক মানের সিস্টেম আমি করব। আমি এই ক্ষেত্রে সামাজিক সোশ্যাল বেনিফিটে সামাজিক নিরাপত্তা খাতে আমি বাংলাদেশের মানুষকে সহায়তা করব। এর বাহিরে যদি কোনো কথা বলে দালাল, ভোট দিবেন না, দিবেন না, আনলেস আপনি ভারতীয় এজেন্ট হন। হ্যাঁ, ভারতীয় এজেন্ট হলে আপনাকে দালাল এবং হলে আপনাকে দিতে হবে ভোট, এর কোনো আপনার এই মানে আর কোনো বিকল্প নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আজকে এতটুকু আপনাদেরকে বলবো যে এই 71 নিয়ে যে দালালের বাচ্চারা, ভারতীয় দালালের বাচ্চারা, দেশদ্রোহীরা, মুনাফেকরা, মূর্খ রাজনীতিবিদরা, টুকাই রাজনীতিবিদরা, জ্ঞানহীন পশু, পৃথিবীর নিকৃষ্ট করাপ্টেড পলিটিশিয়ান যারা আছে দুনিয়ার মধ্যে, এই বাংলাদেশি রাজ্য বক্তব্য দেয়, প্রশ্ন করবেন যে 54 বছরে আপনি 5 বার ক্ষমতায় ছিলেন, আপনি ছিলেন 2 বার, আপনি ছিলেন 1 বার। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটেল কেন করেন না আপনি? আপনি আমাকে বলেন, যদি সেটেল নাই করে থাকেন আপনি, তাহলে এগুলো নিয়ে বক্তব্য দিবেন কেন? আপনি বলেছেন আপনার মানে নেতা মানে আমি একটা উদাহরণ দিলাম, ধরুন বিএনপি কাউকে জিজ্ঞেস করতে পারবেন আপনি বলছেন আপনার নেতা বীর মুক্তিযোদ্ধা, উনি সেক্টর কমান্ডার, আওয়ামী লীগ বলছে উনি আইএসআই এজেন্ট ছিল। বলেন আপনি আমাকে, আমি কারটা বিশ্বাস করব? কেন আপনারটা বিশ্বাস করব, কেন তারটা বিশ্বাস করব না? এটা উত্তর আপনি স্পষ্ট করেন যখনই যাবে এই উত্তরগুলা। আর যদি বলে যে আমি পলিসিগত কারণে আমি পরিবর্তন করতে চাই বাংলাদেশের মানে আপনার এই রাষ্ট্র মানে শাসন ব্যবস্থার মানুষের শাসন নিয়ে আসতে চাই, গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই, আইনি শাসন প্রতিষ্ঠা করতে চাই, আই নিড ইউর সাপোর্ট, আই নিড ইউর ভোট, গো ফর ইট।
আর যদি বলে আমি 71 এই করেছি, 72 সেই করে নাই, এ দালাল, এ ভারতীয় এজেন্ট, ভোট দিবেন না, ডো নট ভোট ফর দেম। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি করবেন, মনে রাখবেন, এখন যারা এই 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 ভারতীয় এজেন্ট সেজেছে, এরা আওয়ামী লীগ নাই, এই জন্য এরা অনেকেই বিএনপির পক্ষে, অনেকেই এই দলের পক্ষে, অনেকে সেই দলের পক্ষে। আসলে এরা 10 বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে নাই, 10 বছরের বা তার 14 বংশ, তার বাবার আমল ফকিরকে 1 টাকা ভিক্ষা দেয় নাই। এরা ইনহিউম্যান, অমানবিক, নিজের স্বার্থে তারা সারাদিন এই কাজগুলো তারা করে থাকে। এদেরকে না বলুন লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, এই ইলেকশনে রং মানুষকে ভোট দিবেন। আপনার সন্তান, আপনার সন্তান ধিক্কৃত হবে সারা জীবন, হয়তো একসময় আত্মহত্যা করতে পারে তার যোগ্যতা থাকার পরেও, তার কাজ না পাওয়ার ক্ষেত্রে। আর যা শুরু হয়েছে এখন সারা পৃথিবীতে, বাংলাদেশে আপনাকে থাকতে হবে। অনেক দেশ আগামীতে ইমিগ্রেশনের জন্য মুসলিম কান্ট্রি থেকে বন্ধ হয়ে যাবে, যেভাবে ষড়যন্ত্র চলছে মুসলমানদের মানে বিরুদ্ধে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং থাকতে হবে আপনাকে বাংলাদেশেই। এই দেশটাকে বসবাসের উপযোগী করে তুলুন। এদেশ বসবাসের অনুপযোগী কেন? তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ঢাকা শহর, আপনার ক্যাপিটাল, পৃথিবীর সবচেয়ে আপনার মানে বসবাসের অযোগ্য শহর কেন হলো? আপনি আমাকে বলেন। আজকে দেখলাম আমাদের এয়ারপোর্টে আপনার একজন ম্যাজিস্ট্রেট, উনি পরিবর্তন নিয়ে এসেছেন। আপনি আমাকে বলেন, আমি সিলেটের যত মানে চুরের বাচ্চা, মূর্খের বাচ্চা, লাঙ্গল টু লন্ডন সিলেটিরা রাজনীতিতে আছে বা আমেরিকা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেন মানে জেলা প্রশাসক সারোয়ার আলম গিয়ে এই পরিবর্তনগুলো আনতে হবে? কেন তোমরা ক্ষমতা থাকার পরেও আমাদের সিলেটের এই পরিবর্তনগুলো হলো না? তাহলে তোমরা যে লেকচার দাও, লেকচার তোমরা দিবা নাকি সারোয়ার আলম দিবে? এই প্রশ্নটা আমি জাতির সামনে তুলে ধরতে চাই এবং জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আবার বলছি, যদি শত্রু চিনতে ভুল করেন, আপনার সন্তান সেই শত্রুর দ্বারা পরাভূত হবে এবং বিপদগ্রস্ত হবে তার জীবন, বিপদগ্রস্ত হবে তার সন্তানের জীবন। যদি এটা না চান, এমন কাউকে ভোট দিতে হবে, এমন দলকে ভোট দিতে হবে যারা সত্যিকার অর্থে, আর যাই হোক, অন্তত বাটপারি আপনার সাথে করবে না, উন্নয়ন না করতে পারুক, অনুন্নয়ন করবে না। চুর, বদমাশ, বাটপার, দান্দাবাজ, মূর্খদের ভোট দিবেন না। এখান থেকে বিরত থাকুন যদি আপনার সন্তানের সাথে প্রতারণা না করতে চান। লেডিস এন্ড জেন্টলম্যান, এর চেয়ে বাহিরে আর কিছু নেই। কারণ এদের দেশপ্রেম নাই, এদের আছে কি জানেন? চেতনা প্রেম। এরা মিথ্যা চেতনা প্রেম দিয়ে বিজয় দিবস দেখিয়ে আপনাকে, আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করতে চায়। চুরি করা তাদের মূল উদ্দেশ্য। আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তন করা বা শান্তি সমৃদ্ধি আনা এদের মূলত কোনো উদ্দেশ্যই নাই। সুতরাং এদের বিষয়ে সচেতন থাকুন। আগামী ইলেকশনে ভোট দিন। আগামী ইলেকশনে ভোট এমন ভাবে দিবেন যেন আগামী 50 বছর আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান একটি নিরাপদ সুস্থ সমাজে বসবাস করতে পারে। না হলে এই চেতনাবাজি সারা জীবন চলবে। আর এই বিদেশি একটি শক্তি আপনার যেভাবে আপনার উপরে মানে মানে করগয়ে আপনার কাঁধে বসে আছে, আপনার টাকা চুরি করে আপনাকে বলে, এভাবে তারা করবে। আপনার সন্তানের সন্তান যারা আছে, তারও এটা থেকে আপনারা ভিকটিম হবে। যদি এটা না চান, ভোট ফর গুড পিপল, ভোট ফর এডুকেটেড সৎ পিপল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভারতীয় প্রেতাত্মা, ভারতীয় এজেন্ট যতটা আছে, এদেরকে না বলুন। বাংলাদেশকে হ্যাঁ বলুন। প্রগ্রেসিভ পলিটিক্সকে, সমৃদ্ধি বা উন্নতির রাজনীতিকে হ্যাঁ বলুন এবং বাকিদেরকে না বলুন। দিস ইজ এ হাই টাইম। এবং এই সময় যদি আপনি এই আগামী ইলেকশনে ভুল করেন, তাহলে আগামী 50 বছর আপনার সন্তান, আপনি যেভাবে নিগৃহীত হয়েছেন, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে ঘুষ না দিয়ে চাকরি আপনি মানে পান নাই, আপনার সন্তানের একই পরিস্থিতি হবে। হয়তো আরো ওয়ার্স্টের জন্য আপনি অপেক্ষা করবেন। যদি সেটা নিশ্চিত করতে চান, ভোট ফর গুড পিপল, ভোট ফর যারা সত্যিকার অর্থেই উন্নয়ন করতে পারবে এবং প্রতিষ্ঠিত উন্নয়ন করতে পারবে, তাদের জন্যই। ভালো থাকবেন। কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আবারও বলি যে আপনার নরেন্দ্র মোদীর এই পোস্টে বাংলাদেশের রিয়াক্ট করেছে এই প্রথম, এবং এমন রিয়াক্ট নরেন্দ্র মোদী হয়তোবা জীবনে কখনো দেখে নাই। এবং এক ভদ্রলোক যে সত্যিকার অর্থে একজন মূর্খ মানুষ, ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার লেখাপড়া করার ন্যূনতম যে যোগ্যতা থাকা দরকার, সেটা নরেন্দ্র মোদীর নাই। মূর্খদের রাজনীতি যদি হয়, একই পরিস্থিতি হয়। এবং সারা পৃথিবীতে ভারত কেন আইসোলেটেড, কেন বন্ধুহীন একটা রাষ্ট্র সারা পৃথিবীতে ভারত, সেটা প্রমাণ করেছে তাদের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার কারণে। আমাদের দুর্বৃত্তদের তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। আমি আবারও বলি, যাওয়ার আগে আপনারা যারা এখন এই মুহূর্তে আমার লাইনে আছেন, একটা জিনিস বলি, বয়কে জয় করলেই রেজাল্ট আসে। সেটা আমরা 36 জুলাই দেখিয়েছেন আপনারা সবাই মিলে। এখনো বয় দেখিয়ে কুক্ষিগত করার চেষ্টা করতেছে। বয় থেকে বেরিয়ে আসুন। এদের পরাজয় চিরতরে পরাজয় অবশ্যম্ভাবী। হ্যাভ এ ব্লেসড ডে। গুড নাইট। আসসালামু আলাইকুম।